আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস নিব নবম শ্রেণীর অর্থনীতি বিষয়ের উপর। তোমরা ষষ্ঠ অধ্যায়টা একটু খোলো। ষষ্ঠ অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব জাতীয় এবং এর পরিমাপ নিয়ে। জাতীয় একটি দেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন তা জানার জন্য জাতীয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাতীয় জানার পরিমাপ ছাড়া কোনো অবস্থাতেই জানা যায় না যে একটা দেশের অর্থনীতিটা কেমন, দেশটি কি উন্নত নাকি অনুন্নত নাকি উন্নয়নশীল। তাহলে একটি দেশের অর্থনীতি উন্নত নাকি উন্নয়নশীল নাকি অনুন্নত এই ধারণা পাওয়ার জন্য অবশ্যই জাতীয় আয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এই জন্যই জাতীয় আয় পরিমাপ করতে হয়। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি। জাতীয় আয় সাধারণত তিন রকম। একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। জাতীয় প্রথমটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, এটাকে বলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, সংক্ষেপে বলে জিডিপি। তাহলে জিডিপিটা কি? একটি দেশে কোনো নির্দিষ্ট বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে বলে, তার সমষ্টি নিয়ে যে আয়টা পাওয়া যায় ওইটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। তাহলে কি প্রথমটা হচ্ছে জাতীয় আয়ের প্রথমটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। দেশজ উৎপাদনটা কাকে বলে? কোনো একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন, সংক্ষেপে জিডিপি। একটি দেশে সাধারণত অনেক ধরনের দ্রব্য উৎপাদিত হয়, কিন্তু সবগুলো দ্রব্যের চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত দ্রব্যটাই বিবেচনা করতে হয় এক্ষেত্রে, এবং তার আর্থিক মূল্য হিসাব করে জাতীয় এটা হিসাব করা হয়। যেমন যদি আমি আমাদের আলোচনার সুবিধার্থে যদি ধরে নিই যে তিনটা দ্রব্য উৎপাদিত হয়, একটা দেশের তিনটা দ্রব্য উৎপাদিত হয়, যেমন 100 কুইন্টাল ধান, আর তোমাদের উদাহরণে দেওয়া আছে 100 কুইন্টাল ধান, এবং আরেকটা দ্রব্য যদি আমি জামা ধরি 1000 পিস জামা, এবং আরেকটা দ্রব্য যদি আমি কলম ধরি তাহলে 1000 পিস কলম। তাহলে জাতীয়টা এই তিনটা দ্রব্যের ক্ষেত্রে আমরা জাতীয়টা কীভাবে নির্বাচন করব আমরা একটু দেখি। যদি তিনটা দ্রব্য হিসাব করি তাহলে প্রথমটা হবে যেমন 100 কুইন্টাল ধান। 100 কুইন্টাল ধান, তাহলে এটার বাজার মূল্যটা হিসাব করতে হবে গুণ প্রতি এককের দাম। তাহলে এটার সাথে আবার যোগ করতে হবে 1000 একক জামা গুণ, তাহলে প্রতি একক জামার দাম, জামার প্রতি একক জামার দাম। আর্থিক মূল্য আর দাম একই কথা। আবার আরেকটা দ্রব্য কি ধরেছে? 1000 একক কলম। তাহলে এই কলমকে আবার কি দিয়ে গুণ করতে হবে? প্রতি একক কলমের দাম দিয়ে। কলমের দাম। তাহলে এই তিনটা যোগ করে যেই ফলাফলটা পাবো ওটাই হচ্ছে জিডিপি, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন। তাহলে এখানে যদি অনেকগুলো, একটি দেশে আমরা জানি অনেকগুলো দ্রব্য উৎপাদিত হয়, তাহলে সবগুলো দ্রব্যকে তার প্রতি এককের দাম দিয়ে গুণ করে যেটা পাওয়া যাবে ওটা সমষ্টি নিলেই আমরা জিডিপি পেতে পারি। তাহলে মোট দেশজ উৎপাদন কী হবে? একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। ভৌগোলিক সীমারেখা মানে কি? ধরো বাংলাদেশের এই ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত শুধু দ্রব্যগুলোই হিসাব হবে, আবার দেশের বাইরে কোনো উৎপাদিত দ্রব্যের কিন্তু হিসাব এখানে আসবে না। এবার আরেকটা কি আছে? এরপর আরেকটা জাতীয় আয়ের আরেকটা ধারণা হচ্ছে মোট জাতীয় আয়। আমরা কি বুঝতে পেরেছি? দেখে আরেকবার দেখি। মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে একটি
সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। এখন আমরা যাব আরেকটা ধারণা সম্পর্কে জানবো, এটা হচ্ছে মোট জাতীয় আয়। আরেকটা কি মোট জাতীয় আয়, জাতীয় আয়ের মোট জাতীয় আয় বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল ইনকাম, সংক্ষেপে জিএনপি। এখন আমরা জানবো মোট জাতীয় আয় সম্পর্কে। গ্রস ন্যাশনাল ইনকাম বা সংক্ষেপে জিএনপি কোনো নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছরে একটি দেশের নাগরিকগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার আর্থিক সমষ্টিকে, তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। তাহলে কী হবে সংখ্যাটা? কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত কোনো আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে, নাগরিকগণ বলেছে কিন্তু এখানে, নাগরিকগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করেছে তার বাজার মূল্যের সমষ্টিকে কিন্তু মোট জাতীয় আয় বলে। তাহলে অর্থাৎ দেশের নাগরিকগণ যে পরিমাণ যেখানে আছে যেভাবে হোক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার একটা প্রত্যেক বছরে যে একটা আর্থিক মূল্য আসে ওই মূল্যের সমষ্টি নিয়েই মোট জাতীয় আয়টা হিসাব করা হয়। আয় আর কি, আয় নিয়ে মোট দেশজ উৎপাদনের সাথে আমরা যে জিডিপি ধারণা পেয়েছিলাম ওই মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে, নিট উপাদান আয় যোগ করে জিএনপি পাওয়া যায়। জিএনপি মানে এটা পাওয়া যায়, জিএনপি না সরি জিএনআই, জিএনআই পাওয়া যায়। তাহলে কিভাবে হবে? এক্ষেত্রে নিট মোট দেশজ জিডিপি এর সাথে, জিডিপি এর সাথে মোট জিডিপি এর সাথে নিট উপাদান আয় যোগ করে, নিট উপাদান আয় যোগ করে, উপাদান আয় যোগ করলে নিট উপাদান আয় যোগ করলে জিএনআই পাওয়া যায়, জিএনআই পাওয়া যায়। নিট জিডিপি এর সাথে নিট উপাদান আয় যোগ করলে কি পাওয়া যায়? জিএনআই পাওয়া যায়, জিএনআই পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে নিট উপাদান আয়টা কী জিনিস? নিট উপাদান আয়টা হচ্ছে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ এবং বিদেশে শ্রম আর বিনিয়োগ করে যে পরিমাণ আয় করে তার সমষ্টি আর দেশের অভ্যন্তরে বিদেশিদের বৈদেশিক বিনিয়োগ এবং শ্রম থেকে প্রাপ্ত হয় এই দুইয়ের বিয়োগফল, বিয়োগফলটাই হচ্ছে নিট উপাদান আয়। এই দুইয়ের বিয়োগফলটা যদি ঋণাত্মক হয় তাহলে জিএনআই কম হবে, আবার যদি ধনাত্মক হয় তাহলে জিএনআইটা বেশি হবে। অর্থাৎ বিদেশিদের আয় যদি বেশি হয়, এই দুইটার বিয়োগফল থেকে বিদেশিদের আয় যদি বিনিয়োগ আর আয় থেকে প্রাপ্ত আয় যদি বেশি হয় তাহলে আমাদের জিএনআই জাতীয় আয়টা কম হবে। আবার যদি বিদেশিদের আয়টা কম হয় আমাদের দেশীয়দের আয় বেশি হয় তাহলে জিএনআইটা বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে জিএনআইটা বেশি হতে দেখা যায়। আরও একটা ধারণা আছে জাতীয় আয়ের, ওটা হচ্ছে নিট জাতীয় আয়, নিট জাতীয় আয়। এটা একটু লিখে নিই। নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম, সংক্ষেপে NNI।
উৎপাদন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মূলধন ব্যবহার করি। তাহলে উৎপাদন কার্য পরিচালনা করার সময় এই মূলধনের কিছুটা ক্ষয়ক্ষতি হয়, এই ক্ষয়ক্ষতির জন্য একটা ব্যয় করতে হয়। তাহলে মোট জাতীয় আয় থেকে, মোট জাতীয় আয় GNI থেকে এই মূলধনের ক্ষয়ক্ষতিটা বাদ দিলে যে যা অবশিষ্ট থাকবে ওটাই হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম বা নেট জাতীয় আয়। তাহলে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা কি? মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা হচ্ছে মূলধন ব্যবহার, উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মূলধন ব্যবহার করে এই মূলধন ব্যবহারের ফলে যে বিভিন্ন একটু ক্ষয়ক্ষতি তো হয়, এই ক্ষয়ক্ষতির জন্য যে ব্যয়টা হয় ওটাই হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত অপচয় ব্যয়। তাহলে জাতীয় আয়ের ধারণাগুলো কী কী? একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, আরেকটা হচ্ছে মোট জাতীয় আয়, আরেকটা হচ্ছে নিট জাতীয় আয়। তিনটা, একটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব পদ্ধতি নিয়ে। মোট দেশজ উৎপাদনের যে উৎপাদন আছে, GDPটা হিসাব করার 3টা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। তোমরা একটু লিখে নাও মোট দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি। উৎপাদন পরিমাপ পদ্ধতি। পদ্ধতির মধ্যে 3টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আয় পদ্ধতি, আর একটা ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। আচ্ছা, মোট দেশজ উৎপাদন পরিমাপের 3টা পদ্ধতি রয়েছে। প্রথমে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। কয়টা পদ্ধতি রয়েছে? মোট দেশজ উৎপাদন পরিমাপের 3টা পদ্ধতি রয়েছে। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে কি করা হয় একটু দেখি। উৎপাদন পদ্ধতিতে একটি দেশের অর্থনীতিতে আসলে অনেকগুলো খাতে বিভক্ত। যেমন বাংলাদেশের অর্থনীতি 15টি খাতে বিভক্ত। এই যে 15টি খাতের সবগুলো খাতের চূড়ান্তভাবে যেই সব চূড়ান্ত পণ্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি নিয়ে উৎপাদন পদ্ধতিতে আয় হিসাব করা হয়, জাতীয় আয় হিসাব, দেশজ উৎপাদনটা হিসাব করা হয়। যেমন 15টি খাতে এই উৎপাদন মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন পাওয়া যায়। তাহলে প্রথমটা কি? উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে কীভাবে জাতীয় গণনা করা হয়? উৎপাদন পদ্ধতিতে হচ্ছে একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এইসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। তাহলে চূড়ান্তভাবে যে পণ্যটি উৎপাদন, আমি বারবার বলছি চূড়ান্তভাবে উৎপাদিত। তাহলে চূড়ান্তভাবে উৎপাদিত মানে কি? একটা দ্রব্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, তাহলে একদম শেষ পর্যায়ে যখন আর ব্যবহৃত হবে না, সরাসরি ভোগে পরিণত হবে, ওইটাই হবে চূড়ান্ত দ্রব্য। যেমন আমি যদি উদাহরণ হিসেবে গম হিসাব করি, গম থেকে আমরা আটা পাই, তাহলে গম একবার হিসাব হচ্ছে, আটা ব্যবহৃত, আটা আলাদা করে ব্যবহার করা যায়, আটা থেকে আবার রুটি বানানো যায়। তাহলে রুটি আমরা ভোগের ক্ষেত্রে সরাসরি ভোগে ব্যবহৃত হয়। তাহলে এই ক্ষেত্রে গমের ক্ষেত্রে রুটিটাই হচ্ছে চূড়ান্ত দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য, এটা আর কোনো কাজে ব্যবহার করা যাবে না। তাহলে এরকমভাবে সব কিছু একদম চূড়ান্তভাবে যে ব্যবহার উপযোগী হয়, এই চূড়ান্ত ক্ষেত্রের দামটাই কিন্তু হিসাব করতে হবে। তাহলে কি হবে? উৎপাদন পদ্ধতিতে কি হিসাব করা হয়? একটি দেশের অর্থনীতিতে যে পরিমাণ একটি নির্দিষ্ট বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য নির্ণয় করে সেবার মূল্য যোগ করে, তাহলে কি হবে? মোট দেশজ উৎপাদনটা হিসাব করা হয়। আবার আয় পদ্ধতিতেও করা যায়। মোট দেশজ উৎপাদনটা কীভাবে পরিমাপ করা যায়? আয় পদ্ধতিতেও। আরেকটা পদ্ধতি কি? আয় পদ্ধতি। 3টা পদ্ধতিতে মোট দেশজ উৎপাদনটা 3টা পদ্ধতিতে হিসাব করা যায়। তাহলে আয় পদ্ধতিতে কি? এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয়, সব উপকরণের যে আয়টা হয়, ওই আয় যোগ করেই আয় পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয়।
যেমন উৎপাদন ক্ষেত্রে আমরা জানি 4টা উপকরণ ব্যবহৃত হয়। কী কী? উৎপাদন ক্ষেত্রে 4টা উপকরণ ব্যবহৃত হয়। কী কী? প্রথমটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে এই ভূমির আয়কে কি বলি আমরা? ভূমির আয়কে বলা হয় খাজনা। একটু এদিকে লিখছি। তাহলে উপকরণ কোনগুলো? উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণ সমূহ 4টা। একটা হচ্ছে ভূমি, উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ কয়টি? হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই 4টাই মূলত উপকরণ। তাহলে এই ভূমির উপকরণটা কি? ভূমির উপকরণটা হচ্ছে ভূমির যে আয়টা, ভূমির আয়কে বলে খাজনা। ভূমির আয়কে বলে খাজনা। তাহলে সব খাজনার সমষ্টি, এটা হচ্ছে সামেশন চিহ্ন, এটা মানে সমষ্টি। ভূমির আয় যোগ শ্রমের আয় কি? মজুরি। শ্রমের আয়কে বলে মজুরি, এটার সমষ্টি যোগ মূলধনের জন্য আমরা কি পাই? সুদ পাই। তাহলে মূলধনেরটা হচ্ছে সুদ, সংগঠনেরটা হচ্ছে, সংগঠনের আয়কে বলে মুনাফা। সংগঠনের আয়কে কি বলে? মুনাফা। তাহলে আয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হবে খাজনার সমষ্টি, মজুরির সমষ্টি, সুদের সমষ্টি, মুনাফার সমষ্টি, এই উপকরণগুলোর আয়। এই 4টা উপকরণ যে ব্যবহৃত উৎপাদন ক্ষেত্রে, এই 4টার সমষ্টিগুলো, আয়ের সমষ্টিগুলো নিয়েই পাওয়া যায় জিডিপি। কি পদ্ধতিতে? আয় পদ্ধতিতে। আয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আয় পদ্ধতিতে। তার মানে সব উপকরণের আয়ের সমষ্টিকে, আয়ের সমষ্টি হিসাব করে যেই জাতীয় আয়টা হিসাব করা হয়, ওটা হচ্ছে মোট দেশজ আয়। তাহলে একটা পেয়েছি উৎপাদন পদ্ধতিতে, এখন পেয়েছি আমরা কি? আয় পদ্ধতিতে। এটা হচ্ছে আয় পদ্ধতি। আরও একভাবে করা যায়, এটা হচ্ছে ব্যয় পদ্ধতি। মোট 3টা পদ্ধতি রয়েছে। আর একটা পদ্ধতি কি? ব্যয় পদ্ধতি। একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে কিভাবে করা হয়? তাহলে ব্যয় পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে ব্যয় হয়, ওই ব্যয়ের সমষ্টি নিয়ে জাতীয় হিসাব করা হয়। এই পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তিগতের ভোগ এবং বিনিয়োগ ব্যয়। ব্যক্তিগতের, আমরা ব্যক্তিগতভাবে যে ভোগ আর বিনিয়োগ করি, ওইটার সাথে সরকারি ব্যয় এবং নিট রপ্তানিকে বোঝায়, নিট রপ্তানিকে বোঝায়। তাহলে কি হবে? এই পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে জিডিপি হলো ব্যক্তি খাতে ভোগ এবং বিনিয়োগ ব্যয়, তার সাথে সরকারি ব্যয় এবং নিট রপ্তানি যোগ করে যে ব্যয় পাওয়া যায় তাকে ব্যয় পদ্ধতিতে জিএনপি পাওয়া যায়। অর্থাৎ ভোগ যোগ বিনিয়োগ, ব্যক্তিগত ভোগ যোগ বিনিয়োগ, মানে আমরা ব্যক্তিগতভাবে যে ভোগটা করি এবং বিনিয়োগটা করি, ওইটার সাথে কি যোগ হবে? সরকারি ব্যয় যোগ করে। সরকারি ব্যয়, সরকারি ব্যয়। আরেকটা কি আছে? নিট রপ্তানি। আরেকটা হচ্ছে নিট রপ্তানি। তাহলে ব্যক্তিগত ক্ষেত্রে ভোগ আর বিনিয়োগ ব্যয় যোগ যেটা আছে, ওইটার সাথে সরকারি ব্যয় এবং নিট রপ্তানি যোগ করলে আমরা ব্যয় পদ্ধতিতে জাতীয় হিসাব করতে পারি। এখানে নিট রপ্তানি হচ্ছে আমদানি, রপ্তানি আমদানির পার্থক্য। এখানে নিট রপ্তানিটা কি? রপ্তানি এবং আমদানির পার্থক্য। রপ্তানি বিয়োগ আমদানি। এখানে নিট রপ্তানিটা হচ্ছে রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য। তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাই, ভোগকে লিখে সি, তাহলে জিডিপি সমান সি প্লাস বিনিয়োগকে লিখে
আই দিয়ে। তাহলে ভোগের সমষ্টি, সমষ্টি হিসাব করতে হবে কিন্তু সবার ভোগের সমষ্টি, সব বিনিয়োগের সমষ্টি তাহলে আরেকটা কি আছে সরকারি ব্যয় জি, সরকারি ব্যয়। আর একটা হচ্ছে নিট রপ্তানি সামেশন এক্স মাইনাস এম, আমদানি রপ্তানি বিয়োগ আমদানি। নিট রপ্তানিকে সংক্ষেপে এক্স মাইনাস এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইভাবে যেটা পাবো এটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে জিডিপি। তাহলে এখানে কি সি দিয়ে কি বোঝাচ্ছে ভোগ, আই দিয়ে বিনিয়োগ বোঝাচ্ছে, জি দিয়ে সরকারি ব্যয় বোঝাচ্ছে এবং নেট রপ্তানি কি এক্স মাইনাস এম দিয়ে নেট রপ্তানি বোঝাচ্ছে। তাহলে এই তিনটা পদ্ধতিতে পরিমাপকৃত জিডিপি প্রায় একই আসে। যদি একই আসে, কাছাকাছি আসে, তাহলে ধরে নেওয়া হয় যে মোট মানে এই যে জাতীয় এই নির্ণয়ের পদ্ধতিটা সঠিক হয়েছে। যদি বেশি পার্থক্য হয় তাহলে নিশ্চয়ই কোনো একটাতে সমস্যা হয়েছে। কাছাকাছি থাকলে একটু তো হিসাব তো সবসময় ঠিক একদম অ্যাকুরেট পাওয়া যায় না, এই জন্য কাছাকাছি থাকলেই ধরে নেওয়া হয় যে তিন পদ্ধতিতেই জাতীয় পরিমাপটা সঠিক হয়েছে। তাহলে এই যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করেই জাতীয় পরিমাপ করা যায়। তাহলে মোট দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি কয়টি? তিনটি। কি কি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে কি করা হয়, একটি দেশের যে বিভিন্ন খাত আছে সব খাতে চূড়ান্ত দ্রব্য এবং উৎপাদিত, সব খাতে মানে আমাদের দেশের 15টি খাত আছে, তাহলে এই 15টি খাতের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার উৎপাদনের এই যে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যের সমষ্টি যোগ করে যেটা পাওয়া যায় জাতীয় আয়, ওটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। আবার আয় পদ্ধতিতে সব উপকরণ, বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত সব ধরনের উপকরণের আয় যোগ করে যে আয়টা পাওয়া যায়, উপকরণের আয়টা যোগ করে যদি জাতীয় হিসাব করা হয় ওটা আয় পদ্ধতিতে। এবং ব্যয় পদ্ধতিতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের, যেই সব ক্ষেত্রে ব্যয় হয় সব ব্যয় যোগ করে যে যদি জাতীয় হিসাব করা হয় ওটা হবে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এতটুকুতেই শেষ করি। তাহলে আজকে আমরা কি শিখলাম? জাতীয় আয় এবং এর পরিমাপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। তোমরা ভালো করে দেখে নিবে এবং বাসায় থেকে ভালোভাবে লেখাপড়া করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।